আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা। প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে বাংলাদেশ বিষয়াবলী জিকে ফাইনাল মডেল টেস্ট নিয়ে আমরা উপস্থিত হয়েছি। চলুন আমরা এগুলো দেখি। প্রশ্ন নাম্বার ১। ভারতের ভারতের সেভেন সিস্টার্স ভুক্ত কোন রাজ্যগুলোর সাথে বাংলাদেশের সীমান্ত সংযোগ নেই? ভারতের সেভেন সিস্টার্সের সাথে বাংলাদেশের সীমান্ত সংযোগ নেই। গ নাম্বার অরুণাচল ও মণিপুর। ২ নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যের সাথে বাংলাদেশের স্থল ও সীমান্ত নেই? দুইটাই নেই। নাগাল্যান্ড। নাগাল্যান্ডের সাথে বাংলাদেশের কোনো স্থল ও সীমান্ত নেই। ৩ নম্বর প্রশ্ন, নিচের কোন জেলাগুচ্ছ সুন্দরবন সংলগ্ন, মানে সুন্দরবন বেষ্টিত, সুন্দরবনের সাথে লাগাই আছে? সেই জেলাগুলো হলো সাতক্ষীরা, বাগেরহাট এবং খুলনা। প্রশ্নটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। ৪ নম্বর প্রশ্ন, বর্তমান বাংলাদেশের কোন অংশকে সমতট বলা হয়? সমতট বলা হতো। ৪ নম্বর অ্যান্সার হবে গ, কুমিল্লা এবং নোয়াখালী, অর্থাৎ কুমিল্লা নোয়াখালীকে সমতট বলা হতো। ৫ নম্বর প্রশ্ন, কার্তিক ও অগ্রহায়ণ ২ মাস কি কাল? কার্তিক ও অগ্রহায়ণ ২ মাস হলো হেমন্তকাল। এখন যেহেতু শীতকাল চলছে, তাহলে শীতকালটা আপনারা দেখে যাবেন, গুরুত্বপূর্ণ। বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশ কোনটি? সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশ হলো বাংলাদেশ বৈশ্বিক উষ্ণায়নের। ৭ নম্বর, বরেন্দ্র ভূমি কি নামে পরিচিত? বরেন্দ্র ভূমি মূলত রাজশাহী বিভাগে উত্তর পশ্চিমাংশ নামে পরিচিত। দহগ্রাম ছিটমহল বাংলাদেশের নিচের কোন জেলায় অবস্থিত? দহগ্রাম ছিটমহল বাংলাদেশের লালমনিরহাট জেলায় অবস্থিত। ৯ নম্বর প্রশ্ন, কোনটি বাংলাদেশের সীমান্তবর্তী দেশ? মায়ানমার হলো বাংলাদেশের সীমান্তবর্তী দেশ। ১০ নম্বর প্রশ্ন, কোথায় বাংলাদেশ, ভারত ও মিয়ানমারের সীমান্ত পরস্পরকে একই সাথে ছুঁয়েছে? অর্থাৎ বাংলাদেশ, ভারত এবং মিয়ানমার তিনটি দেশ রাঙামাটি জেলাকে পরস্পর সীমান্ত সংযোগ রয়েছে। ১১ নম্বর প্রশ্ন, ভারত ও বাংলাদেশের মধ্যে অবস্থিত মোট ছিটমহলের সংখ্যা কতটি? মোট ছিটমহলের সংখ্যা ছিল ১৬২টি, অর্থাৎ ১৬২টি। কিন্তু ২০১৫ সালের ১ আগস্ট ৩১ জুনের পরে এই ছিটমহল বিনিময়ে বিলুপ্ত হয়, সেটা আর নেই। ১২ নম্বর প্রশ্ন, বাংলাদেশের উপর দিয়ে যে ভৌগোলিক কাল্পনিক রেখা গেছে তার নাম কি? তার নাম হলো কর্কটক্রান্তি রেখা। ১৩ নম্বর প্রশ্ন, সিলেটের পূর্ব নাম কি? সিলেটের পূর্ব নাম হলো জালালাবাদ। এটাও বেশ গুরুত্বপূর্ণ। বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা কোনটি? বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা হলো নারায়ণগঞ্জ। এটা আয়তনে বাংলাদেশের সবচেয়ে ক্ষুদ্রতম জেলা এবং বৃহত্তম জেলা হলো রাঙামাটি। ১৫ নম্বর প্রশ্ন, তেঁতুলিয়া কোন জেলায় অবস্থিত? তেঁতুলিয়া হলো আপনার পঞ্চগড় জেলায় অবস্থিত। ময়মনসিংহ জেলার পূর্ব নাম কি? ময়মনসিংহ জেলার পূর্ব নাম হলো নাসিরাবাদ। নাসিরাবাদ। ১৭ নম্বর প্রশ্ন, পলাশীর যুদ্ধ কোন সালে সংঘটিত হয়েছিল? পলাশীর যুদ্ধ ১৭৫৭ সালে ২৩শে জুন সংঘটিত হয়েছিল। মিয়ানমার বাংলাদেশের কোন দিকে অবস্থিত? মিয়ানমার বাংলাদেশের দক্ষিণ পূর্ব অংশে অবস্থিত, দক্ষিণ পূর্ব অঞ্চলে অবস্থিত মিয়ানমার। ১৯ নম্বর প্রশ্ন, নোয়াখালীর পূর্ব নাম কি? নোয়াখালীর পূর্ব নাম হলো সুধারাম। এটা কিন্তু প্রাইমারি পরীক্ষা বিগত সালে এসেছে। সোনারগাঁও এর পূর্ব নাম কি ছিল? সোনারগাঁও এর পূর্ব নাম হলো সুবর্ণগ্রাম। দেখেন মিল আছে, সোনা দন্তের স, সুবর্ণ দন্তের স, সোনারগ্রাম, সুবর্ণগ্রাম। বাংলাদেশের সবচেয়ে উত্তরের উপজেলা কোনটি? বাংলাদেশের সবচেয়ে উত্তরের উপজেলা হলো পঞ্চগড়। পঞ্চগড় জেলা, এখানে জেলা, উত্তরের জেলা হবে পঞ্চগড় জেলা।
নিম্নলিখিত কোনটির উপর বাংলাদেশ অবস্থিত? কোনটির উপর বাংলাদেশ অবস্থিত? বাংলাদেশ অবস্থিত ট্রপিক অফ ক্যান্সারের উপরে। ভূপ্রকৃতি অনুযায়ী বাংলাদেশকে কয় ভাগে ভাগ করা যায়? ভূপ্রকৃতি অনুযায়ী বাংলাদেশকে 3টি অঞ্চলে ভাগ করা যায়। প্রাচীন চন্দ্রদ্বীপ এর বর্তমান নাম কি? প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম হলো বরিশাল। 25 নম্বর প্রশ্ন, ইসলামাবাদ কোন জেলার পূর্ব নাম? ইসলামাবাদ হলো চট্টগ্রাম জেলার পূর্ব নাম। শালবন বিহার। 26 নম্বর প্রশ্ন, শালবন বিহার কোন রাজবংশের কীর্তি? শালবন বিহার হলো দেব রাজবংশের কীর্তি। বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন কে? চালু করেছিলেন হলো সম্রাট আকবর। এটা বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন। মৎস্য ন্যায় কোন শাসন আমলে দেখা যায়? মৎস্য ন্যায় মূলত আপনার পাল তাম্র শাসন আমলে দেখা যায়। পাল তাম্র শাসন আমলে। কোন খ্রিস্টাব্দে 29 নম্বর প্রশ্ন, যে কোন খ্রিস্টাব্দে দিল্লির সুলতানি শাসনের অবসান হয়? দিল্লির সুলতানি শাসনের অবসান ঘটেছিল 1526 সালে। বাংলাদেশের মুসলিম শাসনের সূত্রপাত করেন কে? বাংলাদেশে মুসলিম শাসনের সূত্রপাত করেন মোহাম্মদ বখতিয়ার খলজি। বাংলায় স্বাধীন সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন কে? বাংলায় স্বাধীন সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন ফখরুদ্দিন মোবারক শাহ। এটা বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোন মুসলিম শাসনকালকে স্বর্ণযুগ বলা হয়? স্বর্ণযুগ বলা হয় হোসেন শাহ। হোসেন শাহর শাসনকালকে স্বর্ণযুগ বলা হয়। 33 নম্বর, কার পৃষ্ঠপোষকতায় নালন্দা বিশ্ববিদ্যালয় প্রাণকেন্দ্র হয়ে ওঠে? অর্থাৎ প্রাণকেন্দ্র হয়ে ওঠে। 33 নম্বর হলো ধর্মপাল। ধর্মপালের পৃষ্ঠপোষকতায় নালন্দা বিশ্ববিদ্যালয় প্রাণকেন্দ্র হয়ে ওঠে। 34 নম্বর প্রশ্ন, 12 ভূঁইয়া কাদের বলা হয় বা কাদের বলা হয়েছিল? 12 ভূঁইয়া মূলত বড় বড় স্বাধীন জমিদার, পরাধীন না কিন্তু, স্বাধীন জমিদারকে বলা হতো 12 ভূঁইয়া। মহারাজ ধীরাজ পদবী কারা গ্রহণ করেন? মহারাজ ধীরাজ পদবী গ্রহণ করেন গোচন্দ্র ধর্মাদিত্য ও সমাচারদের। এরা মূলত মহারাজ ধীরাজ পদবী গ্রহণ করতেন। ভারতে প্রথম মুদ্রা প্রবর্তন করেন কে? ভারতে প্রথম মুদ্রা প্রবর্তন করেন এখানে হলো লর্ড কর্নওয়ালিস। 37 নম্বর প্রশ্ন, নওগাঁ জেলার পাহাড়পুরে অবস্থিত সোমপুর বিহারের প্রতিষ্ঠাতা কে? সোমপুর বিহারের প্রতিষ্ঠাতা হলো রাজা ধর্মপাল। কোন আমলে মুসলিম কাপড় ঢাকায় তৈরি হতো? কোন আমলে? আমলটা ছিল মুঘল আমল। মুঘল আমলে ঢাকায় তৈরি হতো। ঢাকায় প্রথম বাংলার রাজধানী স্থাপন করেন কে? ঢাকায় 1610 সালে প্রথম সম্রাট জাহাঙ্গীর এটা রাজধানী স্থাপন করেছিলেন। কোনটি বাংলার প্রাচীন জনপদের নাম নয়? কোনটি বাংলার প্রাচীন জনপদের নাম নয়? 40 নম্বর হলো গৌড়। এটা কোনো বাংলার প্রাচীন জনপদের নাম নয়। তাহলে আজকে এ পর্যন্তই। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।